আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অচিনপুর। আজ পর্ব 2। ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়লেন। কালান্তক ম্যালেরিয়া, হাত পা শুকিয়ে কাঠ, পেট পুড়ে ঢোল। উঠোনে ছেলেমেয়েরা হুল্লোড় করে বেড়ায়। নবু মামা চাদর গায়ে দিয়ে জল চৌকিতে বসে দেখে। ম্যালেরিয়ার তখন খুব ভালো ওষুধ বেরিয়েছে, গাঢ় হলুদ রঙের কুইনাইন ট্যাবলেট। সেকালের 1 পয়সার মতো বড়, আস্ত গেলা যায় না, গলায় আটকে যায়। সপ্তাহে 1 দিন খাবার নিয়ম, ম্যালেরিয়া হোক আর না হোক। ওষুধ খেলেই কানে ভো ভো করত, মাথা হালকা হয়ে যেত। কুইনাইন খেয়ে খেয়ে একসময় নবু মামার জ্বর ছাড়লো। শরীর খুব দুর্বল, নিজে নিজে দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। সারা দিন ঘ্যান ঘ্যান করে, এটা খাবে ওটা খাবে, খিটখিটে মেজাজ। যদি কোনো কারণে লাল মামি আমার দিকে তাকিয়ে হেসেছেন, অমনি তার রাগ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে হাসছো কেন? আমার দিকে তাকিয়ে হাসো। শুনে লাল মামি নিষ্ঠুরের মতো বলে বসেন, তোর দিকে তাকিয়ে হাসবো কি রে, তুই তো চামচিকা হয়ে গেছিস। নবু মামার আকাশ ফাটানো কান্না থামাবার জন্য লাল মামিকে অনেকক্ষণ নবু মামার দিকে তাকিয়ে হাসতে হয়। স্বাস্থ্যের জন্য নবু মামার স্কুল যাওয়াও বন্ধ। রোগা শরীর পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছে মতো ছেকে ধরছে। আজ সর্দি তো কাল জ্বর, পরশু পেট নেমেছে। কানা বেবির দেওয়া তাবিজ বোঝা গলায় নিয়ে নবু মামা বেচারার মতো ঘুরে বেড়ায়। রাতের বেলা বড় জ্বালাতন করে, কিছুক্ষণ পরপর পানি খেতে চায়। পানি খাবার সঙ্গে সঙ্গেই আবার তার পেচ্ছাপের বেগ হয়। পেচ্ছাপ করানোও কি কম হাঙ্গামা? হ্যারিকেন জ্বালাতে হয়। নবু মামা হাতে নেন একটা টর্চ। আমাকে গিয়ে ডেকে তুলতে হয় নানিজানকে। নানিজান আর আমি বসে থাকি বারান্দায়। নবু মামা টর্চ ফেলে ফেলে ভয়ে ভয়ে যান। তাতেও রক্ষে নেই, ক্ষণে ক্ষণে চমকে উঠছেন। ওটা কি? ওই যে গেল। কিছু না, শেয়াল। শেয়াল? তবে ছায়া পড়লো না কেন? অন্ধকারে ছায়া পড়বে কি রে হাদা? নানিজান বিরক্ত হয়ে বলেন। এই হলো নিত্যকার রুটিন। খাওয়া নিয়েও কি কম হাঙ্গামা? আজ ইচ্ছে হয়েছে কই মাছ ভাজা খাবেন, কই মাছ জোগাড় না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। সবাই অতিষ্ঠ হয়ে উঠল। শেষ পর্যন্ত পীর ফকির ধরা হলো। ধর্মনগরের সুফি সাহেবের পানি পড়া আনবার জন্য আমি আর বাদশা মামা নৌকা করে ধর্মনগর রওনা হলাম। 2 দিনের পথ, উজান ঠেলে যেতে হয়। সঙ্গে চাল ডাল নিয়ে নিয়েছি, নৌকাতেই খাওয়া দাওয়া। বাদশা মামা এই দীর্ঘ সময় চুপচাপ কাটালেন। সন্ধ্যার পর নৌকার ছাদে উঠে বসেন। নেমে আসেন অনেক রাতে। সারাদিন শুয়ে শুয়ে ঘুমান, দেখলেই বোঝা যায় ভরসা হারানো মানুষ। কিন্তু কি জন্যে ভরসা হারিয়েছেন তা বুঝতে না পেরে আমার খারাপ লাগে। 7ম দিনে ফিরলাম। সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের। তার অনুরোধে বাড়িতে 4 দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই, বাদশা মামা সুফি সাহেবের মুরিদ হয়ে গেলেন। মাথায় সব সময় টুপি, নিয়ম করে নামাজ পড়ছেন। যতই দেখি ততই অবাক হই। আমার অবাক হওয়ার আরো কিছু বাকি ছিল। বাড়িতে ফিরে জানলাম নবু মামা খুলনা জেলার মনোহরদীপুরে চলে যাচ্ছেন। কিছুদিন সেখানেই থাকবেন। খুব স্বাস্থ্যকর জায়গা, শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী। নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে, সরকারি জরিপ বিভাগের কানুন গো। নবু মামা সেখানে থেকেই পড়াশোনা করবেন। নানাজান নিজে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে তারই আয়োজন চলছে। নবু মামা আগের চেয়েও মিয়ে গেছেন। আমাকে ধরা গলায় বললেন, লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভেবেই পেলাম না একা একা আমি কি করে থাকবো। নবু মামা আমার সার্বক্ষণিক সঙ্গী। তাকে ছাড়া একা একা স্কুলে যাচ্ছি, এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায়। নবু মামার আমার জন্য কোনো মাথা ব্যথা নেই। তার মুখে শুধুই লাল ভাবির কথা। আমি বললাম, নবু মামা, আমাকে সঙ্গে নিয়ে যান। আমি কি করে নিয়ে যাব?
বাবাকে বল। নানাজানকে বলবার সাহস আমার নেই। আমি লাল মামিকে ধরলাম। মামি তখন বারান্দায় বসে সুতো নিয়ে কি যেন করছেন। আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম। চুপ করে তিনি সমস্ত শুনলেন। আমার কথা শেষ হতেই বললেন, যা তো, দৌড়ে তো ছোট খালার কাছ থেকে একটা সোনামুখী সুচ নিয়ে আয়, বলবে আমি চাইছি। সুচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম, বলবেন তো মামি, আজই বলতে হবে, আজ সন্ধেবেলাতেই। মামি বিরক্ত হয়ে বললেন, কি ঘ্যান ঘ্যান করিস, পরের বাড়িতে আছিস সে হুঁশ নাই, ইচ্ছা হয় নিজে গিয়ে বল। এর কিছুদিন পরই পানসি নৌকা করে নানাজান আর নবু মামা চলে গেলেন। যাবার সময় নবু মামার সে কি কান্না, কিছুতেই যাবেন না। লাল মামির শাড়ি চেপে ধরেছেন, তারস্বরে চেঁচাচ্ছেন, আমি যাব না, যাব না। লাল মামি শুকনো গলায় বললেন, শাড়ি ছাড়, শাড়ি ধরে চেঁচাচ্ছিস কেন? নবু মামা চলে যাবার পর আমার কিছু করবার রইল না। আম কাঁঠালের ছুটি হয়ে গেছে স্কুলে, সারা দিন বাড়িতে ঘুরে বেড়াই। বিকেল বেলাটা আর কিছুতেই কাটে না। রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যাই সোনাখালি। হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে, যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গিয়েছে। হুকুম হয়েছে আমার ফাঁসি হবে। রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারিদিকে জড়ো হয়েছে। আমি তাকিয়ে দেখি এর মধ্যে লাল রঙের পোশাক পরা একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, না, এ ছেলে কোনো দোষ করেনি, এর ফাঁসি হবে না। বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলেছে। আমি বলছি, না, হোক, আমার ফাঁসি হোক। মেয়েটি অপলকে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখের গড়ন অনেকটা লাল মামির মতো। সোনাখালি পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। সেই সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গিয়েছে। এক একদিন নিশীথ রাত্রে একা একা ফিরেছি। অন্ধকারে একা ফিরতে ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে, কিন্তু ভয় পাইনি কখনো। রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয়, নাও, খেয়ে গুষ্টি উদ্ধার করো। এসব কথা কখনো গায়ে মাখি না। আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম। ছোটখাটো কষ্টের ব্যাপার যা প্রতিদিন ঘটতো, এই নিয়ে সেই কারণে কোনো মাথা ব্যথাই ছিল না। দিন আর কাটতেই চায় না কিছুতে। স্নেহ ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমি সে কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম। শুয়ে শুয়ে সময় কাটাই, কেন জানি না, অসুখটাই ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া অন্য কোনো কাজ নেই। মাঝে মধ্যে বাদশা মামা এসে বসেন। নিতান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয়। মামা হয়তো বললেন, বেশি করে দুধ খা, শরীরে জোর হবে। আচ্ছা মামা, খাবো। বীরপুরে জন্মাষ্টমীর মেলা, যাবি নাকি? অসুখ সারলে যাব। মামা থাকেন অল্পক্ষণ, কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে। দেখে শুনে বড় অবাক লাগে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, গাল বসে গিয়ে কেমন প্রৌঢ় মানুষের মতো দেখায়। লালমামি বড় একটা আসেন না, হয়তো দরজার বাহিরে থেকে বললেন, রঞ্জুর জ্বর আবার এসেছে নাকি? না মামি, জ্বর নেই। না থাকলেই ভালো। এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান। তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি। সে সময় লালমামিকে আমি একই সঙ্গে ভালোবাসি আর ঘৃণাও করি। কোনো ব্যক্তি বিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম। পরবর্তী সময়ে অবশ্যই আরো অনেকের জন্যই এমন হয়েছে। ঠিক এ সময়ে আমার সফুরা খালার সঙ্গে অল্প মাত্রায় ঘনিষ্ঠতা হলো। তার সঙ্গে অন্তরঙ্গতা হবে এ আমার খুব ছোটবেলাকার বাসনা। তিনি আমার চেয়ে বছর খানেকের বড় হবেন। খুব চুপচাপ ধরনের মেয়ে। ছোটবেলা থেকেই দেখেছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায়, হাতে একটা লাঠি। মাঝে মাঝে মেঝেতে ঠক করে শব্দ করছেন আর মুখে বলছেন, উড়ে গেল পাখি।
প্রথম দিন এরকম অদ্ভুত ব্যাপার দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। তিনি আমাকে দেখতে পাননি, কাজেই তিনি লাঠি হাতে ঠক ঠক করে বলতে লাগলেন আর পাখি ওড়াতে লাগলেন। আমি যখন কে জিজ্ঞেস করলাম, খালা কি করেন? লজ্জায় খালার চোখ দিয়ে পানি এসে গেল। কোন রকমে বললেন, কিছু না, আমি খেলি। তারপরও খালাকে এমন অদ্ভুত খেলা খেলতে দেখেছি, লজ্জা পাবেন এই জন্য আমি তার সামনে পড়িনি। তার সঙ্গে ভাব করবার আমার খুব ইচ্ছে হতো, কিন্তু তিনি আমাকে দেখলে ভারী লজ্জা পেতেন। অসুখের সময় প্রায় সফুরা খালা এসে দাঁড়াতেন আমার দরজায়। আমি ডাকতাম, খালা ভেতরে আসেন। না, আমি এখানেই থাকি। এইরকম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন দরজায়। অনেক রকম কথা হতো তার সাথে। কি ধরনের কথা তা আজ আর মনে নেই। মনে আছে খালা সারাক্ষণই মুখ টিপে টিপে হাসতেন। খালা মাঝে মাঝে অদ্ভুত সব গল্প করতেন। একদিন এসে বললেন, কাল রাতে ভারী আশ্চর্য একটা ব্যাপার হয়েছে রঞ্জু। ঘুমিয়ে আছি, হঠাৎ হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি একটা ফুটফুটে পরী আমার খাটে বসে আছে। আমি তো অবাক। তারপর পরীটি অনেক গল্প করলো আমার সাথে। ভোর হয়ে যায় তখন। তখন সে বলল, আমি যাই। আমি বললাম, ও ভাই পরী, তোমার পাখায় একটু হাত দেব? সে বলল, দাও না। আমি পরীর পাখায় হাত বুলিয়ে দেখলাম, কি তুলতুলে পাখা, আর সেই থেকে আমার হাতে মিষ্টি একটা গন্ধ। দেখো, দেখো না শুকে। আমি সফুরা খালার হাত শুকতেই বকুল ফুলের গন্ধ পেলাম। খালা হয়তো অনেকক্ষণ বকুল ফুলের মালা হাতে করে ঘুরে বেরিয়েছেন, তারই গন্ধ। সফুরা খালা সত্যিই ভারী অদ্ভুত মেয়ে ছিল। এক রাতে ভারী আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আমি লিলিকে স্বপ্নে দেখলাম। সে ঠিক আগেকার মতো অভিভাবক সুলভ ভঙ্গি করে বলছে, রঞ্জু, তোর একটু যত্ন হচ্ছে না এখানে, তুই আমার কাছে চলে আয়। আমি লিলির কথা ভুলেই গিয়েছিলাম। কত দিন হয়েছে সে চলে গেছে। এত দীর্ঘদিনেও তার কথা কেন যে মনে পড়ল না। স্বপ্ন ভেঙে গেলে আমার খুব অবাক লাগলো। লিলি যে দেখতে কেমন ছিল তা পর্যন্ত আমার মনে নেই। শুধু মনে আছে তার চিবুকটা লম্বাটে ধরনের ছিল, সেখানে একটা লাল রঙের তিল ছিল। লিলি ছোটবেলায় আমাকে এই তিল দেখিয়ে বলতো, রঞ্জু, এই তিলটা যদি কপালে থাকতো তাহলে আমি রাজরানী হতাম। দীর্ঘদিন পর লিলিকে স্বপ্নে নিখুঁত ভাবে দেখলাম, এবং সে রাতেই ঠিক করলাম ঘুম ভাঙতেই নানাজানের কাছ থেকে ঠিকানা জেনে লিলিকে আমি চিঠি দেব। এই মনে করে আমার খুব ভালো লাগতে লাগলো। মনে হলো শরীর সেরে গেছে। একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাই। বারান্দায় এসে দাঁড়াতেই জ্যোৎস্না দেখে চোখ ছলছলিয়ে উঠল। এমন উথাল পাথাল আলো দেখলে মানুষের মনে এত দুঃখ আসে কেন কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। পা যখন ধরে এলো তখন দেয়াল ঘেঁষে বসে রইলাম। হঠাৎ শুনি পাশের ঘরে লাল মামি কাঁদছেন। কোনো ভুল নেই, স্পষ্ট শুনতে পেলাম। মামাও যেন নিচু গলায় কি একটা বললেন। মামি কান্না থামিয়ে ধমকে উঠলেন, কোনো কথা শুনবো না আমি। বাইরের এই অপূর্ব জ্যোৎস্নার সঙ্গে এই ঘটনা কেমন যেন মিশ খায় না। আমার মন খারাপ হয়ে গেল। নানাজান বললেন, ঠিকানা দিয়ে কি করবি? চিঠি লিখব। এতদিন পর চিঠি লেখার কথা মনে পড়লো। আমি চুপ করে রইলাম। নানাজান একটু কেশে বললেন, শরীরের হাল কেমন? জ্বর আছে? জি না। নবু তোর কাছে চিঠি ফিঠি লেখে? জি, লেখে। পূজার বন্ধে বাড়ি আসবে বলে চিঠি লিখেছে আমার কাছে। বলতে বলতে নানাজান হঠাৎ কথা থামিয়ে বললেন, লিলিরা আগে যেখানে থাকতো এখন সেখানে নাই।
নতুন ঠিকানা তো আমার জানা নাই। আচ্ছা, আমি খোঁজ নিয়ে বলবো। লিলি আপনার কাছে চিঠি লেখে নানাজান? নানাজান একটু ইতস্তত করে বললেন, কম লেখে। আশ্বিনের গোড়াতেই নবমামা এসে পড়লেন। তাকে দেখে আমার চোখে পলক পড়ে না। লম্বায় বেড়েছেন, স্বাস্থ্য ভালো হয়েছে, ঠোঁটের ওপর হালকা নীল গোফের রেখা। নবুমামা আমাকে দেখে হৈ হৈ করে উঠলেন, তোর একই হাল রঞ্জু? অসুখ করেছিল আমার। আপনাকে আর চেনা যায় না মামা। স্বাস্থ্য দেখেছিস? দেখ, হাতের মাসল টিপে দেখ। মাসল টিপে দেখার দরকার পড়ে না। নবু মামার স্বাস্থ্য সৌন্দর্য দেখে ঈর্ষা হয় আমার। লাল মামি তো নবু মামাকে চিনতেই পারে না। কে এসেছে ভেবে থতমত খেয়ে উঠে দাঁড়িয়েছেন। অমনি নবু মামা খপ করে তার হাত চেপে ধরলেন। মামি বললেন, নবু নাকি? তুমি তো বদলে গেছো। মামি নবু মামাকে আজ প্রথম তুমি করে বললেন। নবু মামা হেসেই কুল পান না। হাসি থামিয়ে কোনো মতে বললেন, ভাবি, তুমি আগের মতোই আছো। না, আগের মতো না, আগের চেয়ে সুন্দর। অনেকদিন পর নবু মামাকে দেখে কি যেন ভালো লাগলো। তাছাড়া মামা এত বেশি বদলে গেছেন কি করে, সেও এক বিস্ময়। ছোটবেলায় দু একজনকে তো একই রকম দেখাতো। আমি পরম বিস্ময় নিয়ে নবু মামার পিছু পিছু ফিরতে লাগলাম। নবু মামার গল্প আর ফুরোয় না। ফুলের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, রাজশাহীর গল্প, এর মধ্যে থেকে রাজশাহী থেকে নাটোর রাজবাড়িতে গিয়েছিলেন তার গল্প। আমি শুনি আর অবাক হই। নবু মামা ক্লান্ত হয়ে এসেছিলেন। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমিও পাশে শুয়ে আছি, কখন নবু মামা জাগবেন সেই আশায়। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা গড়িয়ে রাত। ছোট নানিজান এসে ডেকে তুললেন। দুজনে চলে গেলাম লাল মামির ঘরে। মামির প্রতি নবু মামার শৈশবের যে টান ছিল, তা দেখলাম এতদিনে অদর্শনে একটুকুও কমেনি, বরং বেড়েছে। লাল মামি বললেন, নবু, আমার ভীষণ মাথা ধরেছে রে, পরে গল্প করব তোমার সাথে। নবু মামা হো হো করে হাসেন। না, গল্প এখনই করতে হবে, আর আগের মতো তুই করে ডাকতে হবে। এই বলে নবু মামা দরজায় খিল এঁটে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম নবু মামা রহস্যময় ভঙ্গিতে তার প্যান্টের পকেটে হাত দিচ্ছেন। তোমার জন্য কি এনেছি দেখবে ভাবি? কি? বলো তো দেখি কি, আন্দাজ করো। লাল মামি ভ্রু কুঞ্চিত করলেন। নবু মামা বললেন, ছোটবেলায় আমাদের সিগারেট খাইয়েছিলে, আজ আমি সিগারেট নিয়ে এসেছি, আজকে আবার খেতে হবে। তুমি কি এর মধ্যেই সিগারেট ধরেছ নাকি? না, ধরিনি, তোমার জন্য এনেছি। বলেই নবু মামা নিজে একটা সিগারেট ধরিয়ে লাল মামির দিকে তাকিয়ে হাসতে লাগলেন। লাল মামি বললেন, আমি সিগারেট খাবো না, খেতেই হবে। নবু মামা জোর করে মামির মুখে সিগারেট গুজে দিলেন। থুথু করে ফেলে দিয়ে মামি শুকনো গলায় বললেন, তুমি বড় বেয়াদব হয়ে গেছো নবু। নবু মামা ভ্রুক্ষেপ করলেন না, কায়দা করে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলেন। একসময় বললেন, ভাবি, তোমার কাছে আমি এত চিঠি লিখলাম, তুমি জবাব দাওনি কেন? একটা তো দিয়েছি। না, এবার থেকে সব চিঠির জবাব দিতে হবে। এই বলে নবু মামা বেরিয়ে এলেন। বললেন, রঞ্জু, চল মাঠে বেড়াই, বাতাস দিচ্ছে, মাঠে হাঁটলে খিদে হবে। মাঠে সে রাতে প্রচুর জ্যোৎস্না হলো। চকচক করছে চারিদিক, ঠান্ডা একটা বাতাস বইছে। নবু মামা চেঁচিয়ে বললেন, কি জ্যোৎস্না, খেতে ইচ্ছে হয়, মনে হয় কপ কপ করে খেয়ে ফেলি। নবু মামা মুখ হা করে খাবার ভঙ্গি করতে লাগলেন। বিস্মিত হয়ে আমি তার আনন্দ দেখলাম।
অনেক রাতে বাড়ি ফিরে দেখি বাদশা মামা জল চৌকিতে চুপচাপ বসে আছেন। নবু মামাকে দেখে নির্জীব কণ্ঠে শুধালেন, কখন এসেছিস? সকালে। তুই কোথায় ছিলে? বাদশা মামা বিড়বিড় করে কি বললেন বোঝা গেল না। নবু মামা বললেন, তোমার কি হয়েছে? বাদশা মামা এর উত্তরেও বিড়বিড় করলেন। ভাত খেতে খেতে নবু মামা বললেন, বাদশা ভাইয়ের কি হয়েছে? নানিজান বললেন, জাদু করছে তাকে। কে জাদু করেছে? কে আবার? বউ। নবু মামা রেগে গিয়ে বললেন, কি সব বাজে কথা বলেন? নানিজান বললেন, কি যে গুণের বউ, তা কি আর এতদিনে জানতে বাকি আছে আমার? বাদশার দিকে চোখ তুলে তাকাতে পারি না। লালমামি কখন যে নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছেন জানতে পারিনি। ঠান্ডা গলায় বললেন, কে জাদু করেছে মা? নানিজান বললেন, বউ। তুমি চোখ রাঙায় কার সাথে কথা বলো? আমি চোখ রাঙিয়েছি? তুমি কার উপর গরম দেখাও বউ? রূপের দেমাগে তো মাটিতে পা পড়ে না। এদিকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না আমি। বাজা মেয়ে মানুষ বলে সারা দুনিয়ার লোকে। নবু মামা বললেন, মা আপনি চুপ করেন। কেন চুপ করবো? কারে ডরাই আমি? বাচ্চারে আজ বললে কাল 3 তালাক দিব। লালমামি বললেন, তাই বলেন না কেন? ওই তো বসে আছে চৌকিতে, যান গিয়ে বলেন। নবু মামা আর আমি দোতলায় উঠে দেখি মামি চুপচাপ দাঁড়িয়ে আছেন বারান্দায়। আমাদের দেখে উঁচু গলায় বললেন, নবু তুমি কালকে আমাকে বাবার বাড়িতে রেখে আসবে। নবু মামা চুপ করে রইলেন। নবু মামা 1 মাস রইলেন আমাদের সঙ্গে। তিনি অনেক গল্পের বই নিয়ে এসেছিলেন। প্রতিদিন সেগুলিই পড়া হতো। লোহারামের কেচ্ছা বলে একটা বই ছিল, এমন হাসির। নবু মামা পড়তেন, আমি আর লালমামি শুনে হেসে গড়াগড়ি। ছোট নানি চান এক একদিন রেগে ভূত হতেন। আস্তে হাসতে পারো না বউ, তোমার শ্বশুর শুনলে কি হবে? মোহরের মা আমাদের শুনিয়ে শুনিয়ে বলতো, যত হাসি তত কান্না, কহে গেল রামসন্না। নবু মামা শুনতে পেলে বলতেন, মোহরের মা তোমার রামসন্নাকে এই বইটা একটু পড়িয়ে দিও, দেখি বেটা হাসে কি কাঁদে। একদিন হাসির শব্দ শুনে লাজুক পায়ে সফুরা খালা এসে হাজির। দরজার ওপাশ থেকে ফিসফিস করে বলছে, ভাবি তোমরা কি নিয়ে হাসছো? গল্প শুনে হাসছি, হাসির গল্প। সফুরা খালা ভেতরে এসে দাঁড়িয়ে মিটমিট হাসি হাসতে লাগলেন, যেন আমাদের কোনো গোপন অভিসন্ধি টের পেয়ে গিয়েছেন। তারপর আগের মতো ফিসফিসে গলায় বললেন, হাসির গল্প আমার ভালো লাগে না। তবু তিনি অনেকক্ষণ পর্যন্ত বসে বসে নবু মামার গল্প পড়া শুনলেন। তারপর বললেন, চলো না সবাই মিলে দিঘির ঘাট থেকে বেরিয়ে আসি, এখন তো আর লোকজন নেই। সেদিন থেকেই আমাদের রুটিন হলো গল্প টল্প পড়ার পর দিঘির ঘাটে বেড়াতে যাওয়া। বেড়াতে বেড়াতে একদিন নবু মামার উল্লাসের কোনো সীমা থাকতো না। স্কুল থেকে ধরে আসা একটা হিন্দি গান বেসুরো গলায় ধরে বসতেন। প্রথম লাইনটি বোধহয় এরকম ছিল, মাটি মে পৌরন মাটি মে শ্রাবণ, মাটি মে তনবন জায়গা। পাখির ডানায় ভর করে সময় কাটতে লাগলো। অবশ্যই বেড়াতে এসে মাঝে মাঝে লাল মামির ভীষণ মেজাজ খারাপ হয়ে যেত। সেগুলি ঘটত তখনই যখন মামি দেখতে পেতেন বাদশা মামা ঘাটের উল্টো দিকে চুপচাপ বসে আছেন। দেখে মনে হয় যেন মানুষ নয়, উইয়ের ঠিবি, এতটুকু নড়াচড়াও নেই। দেখতে দেখতে নবু মামার ছুটির দিন ফুরিয়ে গেল। আমার মনে হতে লাগলো একা একা আমার থাকতে হলে আমি আর বাঁচবই না। যতই যাওয়ার দিন এগিয়ে আসে ততই আমার কষ্ট বাড়তে থাকে। যাবার ঠিক আগের দিন সন্ধেবেলা ভারী মন নিয়ে লালমামির ঘরে বসে আছি। নবু মামাও কথা বলছে না। এমন সময় নিচে থেকে কানা বিবি ডাকলো,
ও এলাসি বেগম, ও এলাসি বেগম। লালমামি বললেন, আসছি। কেমন ডাকে দেখো না। নবু মামা বললেন, তোমার নাম এলাচি কেন ভাবি? আমার মুখে সবসময় এলাচির গন্ধ থাকে, এই জন্যই এলাচি নাম। নবু মামা এগিয়ে আসছেন। আগে তো কোনোদিন বলনি, শুকে দেখতাম। দেখি ভাবি, মুখটা একটু নিচু করো তো। কি পাগলামি করো নবু। বলার আগেই নবু মামা লাল মামির মাথা জাপটে ধরেছে এবং হৈ হৈ করে উঠলেন। আরে সত্যিই তো তাই, সত্যিই তো এলাচির গন্ধ। ছোট নানিজান ঢুকলেন এই সময়। শুকনো গলায় বললেন, ও বউ, তোমাকে 1 ঘন্টা ধরে ডাকতেছে কানা বিবি, কানে শুনতে টুনতে পাও তো? লাল মামি বললেন, কি জন্য ডাকে? সে যে তোমার গলায় আর কোমরে বাঁধবার জন্য তাবিজ দিছিল, সেগুলো কি করছো? ফেলে দিয়েছি। কেন ফেলে দিছো? তাবিজ দিলে কি হবে? নানিজান রেগে আগুন হয়ে বললেন, কি? এত বড় সাহস তোমার বউ! আল্লাহর কোরআন কালামকে অবিশ্বাস! রোজা নাই, নামাজ নাই, বেহায়া বেপর্দা মেয়ে। নবু মামা বললেন, মা, আপনি চুপ করেন। না, চুপ করব না। বউ, শেষ কথা আমার, তাবিজ দিবা কিনা কও। লাল মামি বললেন, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, সে যদি বলে তাবিজ দিলেই ছেলে মেয়ে হবে, তাহলে দেব। এমন সময় নিচে প্রচন্ড হইচই শোনা গেল। আমি আর নবু মামা দৌড়ে গিয়ে দেখি রহমত মিয়া শিকল খুলে কিভাবে যেন বেরিয়ে পড়েছে। হাতের শিকল নাচাচ্ছে আর বলছে, কাঁচা খাইয়া ফেলামু, কাঁচা খাইয়া ফেলামু। লোকজন ঘিরে ফেলেছে তাকে, কাছে যেতে সাহস পাচ্ছে না। 2-1 জন লম্বা বাঁশ বাগিয়ে ধরে আছে। নানাজান বললেন, কেউ ওকে মারবে না, খবরদার, সাবধানে ধরো। বহু কসরত করতে হলো ধরতে গিয়ে। শিকলের বাড়ি খেয়ে হারিস সর্দার তো প্রায় মরমর। নানাজান বললেন, যাও, নৌকায় করে হারামজাদাকে নান্দিপুরের বাজারে ছেড়ে দিয়ে আসো, এ টোকাটা খেয়ে বেঁচে থাকবে। ঘাটে নৌকা তৈরিই ছিল। বহু উৎসাহী সহযাত্রী তৈরি হয়ে পড়ল। একটা জলজ্জান্ত পাগলকে অন্য গ্রামের বাজারে ছেড়ে দিয়ে আসা একটা অ্যাডভেঞ্চারের মতো। পাগল তো কিছুতেই নৌকায় উঠবে না, চেঁচামেচি চিৎকারে বাড়ি মাথায় তুলেছে। কিন্তু নৌকায় উঠেই তার ভাবান্তর হলো। হাত ডুবিয়ে দিল নদীর পানিতে, তারপর খুশিতে হেসে ফেলল। হ্যাঁ, পাগলটার কারবার দেখে বড় মায়া লাগে রে। তাকিয়ে দেখি ঘাটের ওপর বসে থেকে বাদশা মামা আফসোস করছেন। তার চোখ স্নেহ ও মমতায় চকচক করছে। পরবর্তী 2 দিন বাড়ির আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত রইল। নবু মামা যে সকালে চলে যাবেন, সে সকালে লাল মামির সঙ্গে কানা বিবির একটা ছোটখাটো সংঘর্ষ হয়ে গেল। ঘুম ভেঙেই শুনি লাল মামি বলছেন, এ কানা বিবির কাজ। কানা বিবি, তোমার এত সাহস! কানা বিবি বলছে, বাড়ির বউ মানুষ কেমন গলায় কথা কয় গো। বিষয় আর কিছু নয়। লাল মামি ঘুমোতে গিয়ে দেখেছেন তার বালিশের নিচে শাড়ির পাড়ের টুকরো, মাথার চুল, একখণ্ড ছোট হাড়, এই জাতীয় জিনিস সুতো দিয়ে বেঁধে রেখে দেওয়া। বশীকরণের জিনিসপত্র হয়তো। সেই থেকেই এ বিপত্তি। নবু মামাকে স্টেশনে দিয়ে আসতে আমি সঙ্গে চলেছি। রাত 2টোয় ট্রেন। সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে রওনা হয়েছি। হ্যারিকেন দুলিয়ে একটা কামলা যাচ্ছে আগে আগে। ঠান্ডা হাওয়া বইছে হু হু করে। নবু মামা আর আমি গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ মামা বললেন, ও, তোকে তো বলা হয়নি, লিলির সঙ্গে দেখা হয়েছিল আমার। সান্তাহার স্টেশনে প্ল্যাটফর্মে বসেছিল। আমি তো তাকে চিনতেই পারিনি। হঠাৎ ডাকলো। নবু মামা না? নবু মামা কিছুক্ষণ থেমে বললেন, খুব গরিব হয়ে গেছে, রোগাও হয়েছে খুব, ময়লা কাপড় চোপড়, এমন খারাপ লাগলো দেখতে। লিলির বরের সঙ্গে দেখা হয়নি? না, লিলি বলল আমাকে দেখে লজ্জা পেয়ে নাকি লুকিয়ে আছে কোথাও।
আর কিছু বলেনি? তোর কথা জিজ্ঞেস করলো। তার অবস্থা একটু ভালো হলেই নাকি তোকে তার কাছে নিয়ে যাবে। নবু মামা বললেন, তোর মন খারাপ হয়েছে? হ্যাঁ, আমারও হয়েছে। বিয়ের পর যখন লিলি শ্বশুর বাড়ি গেল, মনে আছে রঞ্জু? আছে। ট্রেনে উঠে কি কাঁধাটাই না কাঁদলো। নবু মামা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেবার আমি খুব অর্থকষ্টে পড়লাম। স্কুলের বেতন দিতে হবে, মাঝে মধ্যে চাঁদা দিতে হয়। আগে নবু মামা যখন দিতেন, সেই সঙ্গে আমারটাও দিয়ে দিতেন। এখন আমি একলা পড়েছি, নিজ থেকে কিছু কারো কাছে চাইতেও পারি না। পোশাকের বেলায়ও তাই। নবু মামার কাপড় জামা বরাবর পরে এসেছি, লিলিও প্রায় বানিয়ে দিয়েছে। অসুবিধে হয়নি কিছু। এখন অসুবিধা হতে লাগলো। কি করব ভেবে পাই না। বাদশা মামার কাছেও কিছু চাইতে লজ্জা করে। আমি খুব মুশকিলে পড়ে গেলাম। নিজেকে অবাঞ্ছিত ভাবা খুব কষ্ট ও লজ্জার ব্যাপার। আমার ভারী কষ্ট হতে লাগলো। খুব ইচ্ছা হতে লাগলো লিলির কাছে চলে যাই, কিন্তু তার কাছে চিঠি লিখে জবাব পাই না। পুরনো জায়গা ছেড়ে তারা নতুন যেখানে গিয়েছে, তার ঠিকানাও জানায়নি কাউকে। তাছাড়া নানাজানের সংসারেও নানা রকম অশান্তি শুরু হয়েছে। তার জন্মশত্রু হালিম শেখ জমি নিয়ে মামলা শুরু করেছে। টাকা খরচ হচ্ছে জলের মতো। বৃদ্ধ বয়সে নানাজানকে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাদশা মামাকে দিয়ে তো কোনো কাজ করাবার উপায় নেই। তিনি জড় পদার্থের মতো হয়ে গিয়েছেন। সুফি সাহেবের বাড়ি থেকে ফেরার পর বেশ কিছুদিন ধর্মকর্ম নিয়েছিলেন, লোকে ভালোই বলেছে। এখন সেসব ছেড়েছেন, নেশা ভাঙো নাকি করেন আজকাল। সফুরা খালাকে নিয়েও অনেক রকম অশান্তি হচ্ছে। কখন তিনি দেখতে দেখতে বড় হয়ে উঠেছিলেন, তার বিয়ের কথাবার্তাও হচ্ছে। একবার তো সব ঠিকঠাক হয়ে গেল, ছেলের বাবা মেয়ে দেখে মহা খুশি। এমন ভালো স্বভাবের মেয়ে সে নাকি তার সমস্ত জীবনে দেখেনি। কিন্তু বিয়ে হলো না। সফুরা খালাকে নিয়ে তখন নানা রকম রটনা। তার নাকি মাথা খারাপ, রাত বিরেতে মেয়ে নাকি পুকুর ঘাটে একা একা হেঁটে বেড়ায়। একবার এ জাতীয় কোনো কথা মেয়ে সম্পর্কে ছড়িয়ে পড়াটা খুবই খারাপ লক্ষণ। এ নিয়ে ঘরেও অশান্তির শেষ নেই। নানিজান বিনিয়ে বিনিয়ে গানের মতো সুরে কাঁদেন। মাঝে মাঝে আপন মনে বলেন, আমার নসিব, বিয়ে করালাম ছেলেটারে, বউটা বাজা, মেয়েটাও আতপাগল। কিন্তু যাকে নিয়ে এত অশান্তি, সেই সফুরা খালা নির্বিকার। আমি একদিন সফুরা খালাকে জিজ্ঞেস করলাম, খালা, আপনি নাকি রাত বিরেতে একা একা ঘুরে বেড়ান? খালা মৃদু গলায় বললেন, একা একা পুকুর ঘাটে বসে থাকতে এত ভালো লাগে। তাকে নিয়ে চারিদিকে যে এত অশান্তি, সেদিকে কিছুমাত্র খেয়াল নেই। আচ্ছা আপন মনে। তার জন্য আমার খুব কষ্ট হতে শুরু করলো। খালাকে তখন ভালোবেসে ফেলেছি। আসলে খালাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যাবতীয় দুর্বোধ্য বস্তুর জন্য মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে, সেই জন্যই তার প্রতি আমার প্রবল ভালোবাসা গড়ে উঠল। আমার ইচ্ছা হলো তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব গড়ে উঠুক। কিন্তু তিনি নিজের চারিদিকে একটা দেয়াল তুলে দিয়েছেন। এই দেয়াল ভেদ করে তার নৈকট্য লাভের উপায় নেই। নিজের সৃষ্ট জগতেই তিনি ডুবে আছেন, বাইরের প্রতি একটুও খেয়াল নেই। ইচ্ছে হলো তো চলে গেলেন পুকুর পাড়ে, একা বেড়াতে গেলেন বাগানে। এসব দেখে শুনে কেন জানি না আমার একটা ধারণা হয়েছিল, সফুরা খালা বড় রকমের দুঃখ পাবে জীবনে। এরকম মনে করবার কোনো কারণ ছিল না, কিন্তু আমার মনে হতো। একেই হয়তো ইনটিউশন বলে। পরবর্তী জীবনে আমার ধারণা অক্ষরে অক্ষরে মিলে গেছে। দুঃখ এসেছে এবং অত্যন্ত সহজভাবে জীবনের প্রাত্যহিক ঘটনার মতো দুঃখকে তিনি গ্রহণ করেছেন। এই মেয়ের গল্প আমি অন্য কোথাও বলবো, আজ শুধু হাসান আলীর কথাটাই বলি।
হাসান আলী বাজারে কিসের যেন ঠিকাদারি করত। 26-27 বছর বয়স, ভীষণ গরিব। নানাজানদের কিরকম যেন আত্মীয়, থাকতো নানাজানদের বাংলা ঘরে। বাড়ির বহির্মহলে অতিথি অভ্যাগতদের জন্য নির্মিত ঘরকেই বাংলা ঘর বলা হতো। অত্যন্ত নিরীহ ধরনের ছেলে, যতক্ষণ ঘরে থাকতো ততক্ষণ বসে বসে হিসাবপত্র করত। আমরা সে সময় তার ঘরে হাজির হলে বিনা কারণে আঁতকে উঠত। তারপরে সহজ হওয়ার চেষ্টা করতে গিয়ে চোখ মুখ লাল করে এক বিশ্রী কাণ্ড। প্রতি হাটবার দিন দেখতাম সে অল্প কিছু মিষ্টি কিনে এনেছে। মিষ্টি আনা হয়েছে নানাজানের বাড়ির মানুষজনদের জন্যই, কিন্তু দেওয়ার সাহস নেই। অনেক রাতে কাউকে ডেকে হয়তো ফিসফিস করে বলল, একটু মিষ্টি এনেছিলাম। বাড়ির প্রায় মানুষই তখন ঘুমে। সফুরা খালা একদিন বললেন, ও রঞ্জু, হাসান আলী বলে একটা লোক নাকি থাকে বাইরের ঘরে। আমি বললাম, হ্যাঁ, আপনি জানলেন কে করে? ও আল্লাহ, মজার ব্যাপার হয়েছে। পরশুদিন দিঘির পাড়ে একা একা গিয়েছি, দেখি কে একজন লোক চুপচাপ বসে আছে। আমি বললাম, কে ওখানে? লোকটা বলল, আমার নাম হাসান আলী, আমি আপনাদের বাংলা ঘরে থাকি। আমি তখন ভাবলাম ফিরে যাই। লোকটা বলল, এত রাতে আপনি একা একা আসেন কেন? কত সাপ খোপ আছে? আমি বললাম, আপনি তো আসছেন, আপনার সাপের ভয় নাই? লোকটা তখন কি বলল জানো রঞ্জু? না, বলল, আপনি বড় ভালো মেয়ে। এই বলেই হনহন করে চলে গেল। কি কাণ্ড দেখেছ? এর কিছুদিন পরই শুনলাম হাসান আলী নানাজানের কাছে তার ছোট মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব করেছেন। নানাজান তো রেগেই আগুন। বাড়িতে হাসাহাসির ধুম পড়ে গেল। সফুরা খালা শুধু বললেন, আহা, বেচারা গরিব বলে কি সবাই এরকম করবে নাকি? ছি। লালমামি ও কথা শুনে বললেন, আমাদের সফুরার ভাতারকে নিয়ে কেউ তামাশা করবে না, খবরদার, সফুরা মনে কষ্ট পায়। নানিজান লাল মামির কথা শুনে রেগে যান, চেঁচিয়ে বলেন, এ কি কথা বলার ঢং বউ? ব্যাপারটা এখানেই শেষ হলো না। নানাজান হাসান আলীকে এখানকার ব্যবসা উঠিয়ে চলে যেতে বললেন। শরৎকালের এক সকালে নৌকা করে হাসান আলী চলে গেল। দুটি ট্রাঙ্কের ওপর বিবর্ণ শতরঞ্জিতে ঢাকা একটা বিছানা, তার পাশে মুখ নিচু করে বসা হাসান আলী। সফুরা খালা এরপর থেকেই অস্থির হয়ে পড়লেন, মুখে শুধু একই বুলি। বিনা দোষে কষ্ট পেল লোকটা। নবু মামা অনেকদিন পর এই ঘটনা শুনে বলেছিলেন, আমি থাপড়ে দিতাম শালার ঘাড়ে কদম করে এক ঘুষি। সফুরা খালা বিষণ্ণ কণ্ঠে বলেছেন, ছি নবু, ছি। অচিনপুরের গল্প লিখতে লিখতে গভীর বিষাদে মন আচ্ছন্ন হয়ে আসছে। অনুভব করছি সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়, দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ ও বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়। হাসনার কোলে 3 মাস বয়সের যে শিশুটি এই সংসারে প্রবেশ করেছিল, তার ভূমিকা তো যুক্তিসঙ্গত কারণেই তৃতীয় পুরুষের ভূমিকা হবে। তার উপস্থিতি হবে ছায়ার মতো। সরফরাজ খানের এই পরিবারটির সুখ দুঃখ তাকে স্পর্শ করবে না, কিন্তু আমি তাদের জীবনের সঙ্গে কত ঘনিষ্ঠভাবেই না জড়িয়ে পড়লাম। বাদশাহ মামার মলিন চেহারা দেখলে আমার মন কাঁদে। সফুরা খালা যখন হেসে হেসে বলেন, রঞ্জু, আমার খুব ইচ্ছে করে একদিন অনেক রাত্রে পুকুরে একা একা সাঁতার কেটে গোসল করি। পুকুর ঘাটে তুমি আমার জন্য একটু দাঁড়াবে রঞ্জু, কেউ যেন জানতে না পারে। তখন সফুরা খালার জন্য আমার গাঢ় মমতা বোধ হয়, অথচ আমি নিশ্চিত জানি একদিন লিলির চিঠি আসবে, আমি এদের সবাইকে পেছনে ফেলে চলে যাব। হালিম শেখের সঙ্গে পরপর 2টি মামলাতে নানাজানের হার হলো। এতদিন যে জমিতে নানাজানের দখলই সত্ত্ব ছিল, হালিম শেখের লোকজন লাল নিশান উড়িয়ে ঢোল আর কাসর ঘণ্টা বাজাতে বাজাতে সে জমির দখল নিল।
গ্রামের লোকজনকে গরু জবাই করে খাওয়ালো হালিম শেখ। জমির পরিমাণ তেমন কিছু নয়, অর্থব্যয়ও হয়েছে সামান্য। নানাজানের মতো লোকের কাছে সে টাকা কিছুই নয়। কিন্তু তিনি ভেঙে পড়লেন। রোজকার মতো উঠোনে বসে কোরআন পাঠ করতে বসেন না, নিজের ঘরে চুপচাপ বসে থাকেন। অত্যন্ত অল্প সময়ের ভেতর স্বাস্থ্যও ভেঙে গেল, খাওয়া কমে গেল, রাতে ঘুমোতে পারেন না। উঠোনে অনেক রাত পর্যন্ত চেয়ার পেতে বসে থাকেন। নারীজান মাথায় হাওয়া করেন, পায়ে তেল মালিশ করে দেন। দিন 7 পর নানাজান ঘোষণা করলেন তিনি বেশি দিন বাঁচবেন না, সম্পত্তির বিলি বন্দোবস্ত করতে চান। নবু মামার কাছে চিঠি গেল, তিনি যেন পত্রপাঠ চলে আসেন, পড়াশোনার আর প্রয়োজন নেই। লোক পাঠিয়ে দামি কাফনের কাপড় কেনানো হলো, কবরের জন্য জায়গা ঠিক করা হলো, কবর পাকা করবার জন্য ইটও আনানো হলো। মওলানা ডেকে তওবা করলেন। বাড়ির সবাই এই নিঃশব্দ মৃত্যুর প্রস্তুতি দেখতে লাগলো। ঠিক এই সময়ে বড় নানিজান মারা গেলেন। শেষ হলো আমাদের আজকের পর্ব। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে গল্পনাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।